আসসালামু আলাইকুম। আমন্ত্রণ বাংলাদেশের সংবাদে আপনাদের সাথে আছি আমি ফারহানা ত্রিনা। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। পরিবহন ধর্মঘটে চরম ভোগান্তি, জ্বালানি তেলের দাম ও ভাড়া সমন্বয়ের দাবি মালিক শ্রমিকদের। রোববার পর্যন্ত ধৈর্য ধরার আহ্বান সরকারের। জ্বালানি তেলের দাম বাড়ানো সরকারের জনবিরোধী সিদ্ধান্ত, লুটপাটই মূল উদ্দেশ্য, অভিযোগ বিএনপি নেতাদের। জ্বালানি তেলের দামের ছুতোয় আরও চড়েছে নিত্যপণ্যের দাম। মাছ, সবজি কোনো কিছুরই সরবরাহেই কমতি নেই। আর কেউ ইতিহাস বিকৃত করতে পারবে না, আশা প্রধানমন্ত্রীর। লন্ডনে বঙ্গবন্ধুকে নিয়ে লেখা আন্তর্জাতিক প্রকাশনার মোড়ক উন্মোচন। নৌকা প্রতীক পেলেই পাস, এমন মনোভাবে ভেঙে পড়েছে নির্বাচনী ব্যবস্থা, মত বিশিষ্টজনদের। আইন ভাঙলে ছাড় নয়, হুঁশিয়ারি কমিশনের। দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। জ্বালানি তেলের বর্ধিত দাম ও ভাড়ার সমন্বয়ের দাবিতে রাজধানী সহ সারা দেশে চলছে পরিবহন ধর্মঘট। পরিবহন সংকটে চরম বিপাকে মানুষ। ধর্মঘটে বেশি ভাড়া হাতিয়ে নেয় রিকশা, মোটরসাইকেল, প্রাইভেট কার সহ নানা বাহনে। সরকারের সাথে আলোচনার আগে এই ধর্মঘট প্রত্যাহার হচ্ছে না বলে জানিয়েছেন পরিবহন মালিক ও নেতারা। বাস ধর্মঘটে অন্তহীন ভোগান্তিতে মানুষ। জ্বালানি তেলের বর্ধিত দাম ও ভাড়া সমন্বয়ের দাবিতে রাজধানী সহ সারা দেশে এই ধর্মঘট ডাকে পরিবহন মালিক শ্রমিকরা। ধর্মঘটে চলেছে অল্প কিছু বিআরটিসি বাস, সেগুলোতে জায়গা মেলাও ছিল ভাগ্যের ব্যাপার। বাজার ব্যবস্থা মানে এই অবস্থা, এদিকে হঠাৎ করে তেলের দাম বাড়াই দিল আর দিল সমস্ত গাড়ি করে আটকায়। আমাদের সাধারণ কি হয় বলো, আমরা কোথায় যাবো, কার কাছে যাবো? রাজধানীর গাবতলী, মিরপুর, শ্যামলী, ফার্মগেট, মহাখালী, পল্টন, গুলিস্তান, যাত্রাবাড়ি সহ কোথাও গণপরিবহনের দেখা মেলেনি। দাপট, রিকশা, সিএনজি, অটোরিকশা, মোটরসাইকেল, প্রাইভেট কারের এগুলোতে ভাড়া আদায় করা হয়েছে ইচ্ছামতো। তার মানে 100 টাকার ভাড়া 500 টাকা করে নিতেছে ওরা মাইকতে। খামা বাস গনি বন্ধ করে রাখছে, আমাকে কষ্ট হইতেছে না। খালি থেকে আব্দুল্লাহপুর যাবো 200 টাকা করে গাড়ি ভাড়া চায়, কিভাবে দেশে যাবো, বাড়ি তো টাঙ্গাইল। এদিকে সায়দাবাদ, গাবতলী ও মহাখালী আন্তর্জেলা বাস টার্মিনাল থেকে ছেড়ে যায়নি দূরপাল্লার কোনো বাস। গণপরিবহন বন্ধের খবর না জানায় টার্মিনালগুলোতে ভোগান্তিতে পড়তে হয় পরিবার নিয়ে বের হওয়া যাত্রীদের। বাচ্চা সকালে খাওয়াই নিয়ে এসেছি, এখন পর্যন্ত খাওয়ার টাইম ওভারহেড হয়ে যাচ্ছে, খাওয়াইতে পারতাছি না। তাহলে এখন আমরা প্রায় পৌঁছে যাইতাম মধুপুরে, যাইতে পারতাছি না, তাহলে আমাদের কেমন কষ্ট হতে পারে। রুগী লইয়া ব্যস্ত, মাথা মাথা কোনো টেনশন জানতে হবে তো আর বাঁচাতে পারিলাম মিলে। করোনার কারণে এমনিতেই লোকসান গুনতে হচ্ছে বলে দাবি মালিক শ্রমিকদের। তারপরও হঠাৎ তেলের অস্বাভাবিক মূল্য বৃদ্ধিতে তাদের দিশেহারা অবস্থা। হয় তেলের দাম কম হবে, না হলে ভাড়া বাড়াবে, এর উপরে নির্ভর করবে গাড়ি চলাচল। মরার উপর খরচ হয়েছে, প্রতি লিটারে 15 টাকা করে বাড়ছে। এখন আমরা গাড়িটা সারাদিন চলে আসার পরে মালিক তার কিস্তি দিতে পারতেছে না, শ্রমিক তার বেতন দিতে পারতেছে না। ওই অবস্থায় কিভাবে গাড়ি চালাবে? সরকারের কাছে দাবি জানাবো যত দ্রুত সম্ভব সমস্যাটা সমাধান করা হোক। তেলের বাড়তি দামের সাথে ভাড়া সমন্বয় ছাড়া এই ধর্মঘট প্রত্যাহারের কোনো সম্ভাবনা নেই বলেও ইঙ্গিত পরিবহন নেতাদের। 15 টাকা প্রতি লিটারে যদি বেড়ে যায়, আমরা দেখছি হিসাব করে অ্যাভারেজ এক একটা গাড়িতে 2500 হতে 3000 টাকা বেড়ে যাবে। তো 2500-3000 টাকা তো কোনো কোনো গাড়ির সে রোজগারও করে না দিনে, সে এই টাকাটা কোথা থেকে দিবে? এটা যে ধর্মঘট করতেছে ইচ্ছাকৃতভাবে, যে ধর্মঘট হচ্ছে বিষয়টা তা না। গাড়ি চালানো কোনোভাবেই সম্ভাবনা বাড়ার সমন্বয় করা ছাড়া। আগামী রবিবার বিআরটিএর সাথে পরিবহন নেতাদের বৈঠকের কথা থাকলেও সমস্যার সমাধানে আরও আগেও আলোচনায় বসতে প্রস্তুত পরিবহন সংশ্লিষ্টরা। বিআরটিএ যদি আজকেও ডাকতো, আজকেও আমরা বুঝতে পারতাম, আমরা তৈরি ছিলাম। সৈকত সাদিক, বাংলা ভিশন, ঢাকা। এদিকে জ্বালানি তেলের দাম বাড়ানোর প্রতিবাদে রাজধানীর বাইরেও বন্ধ রয়েছে গণপরিবহন চলাচল। ভোগান্তিতে সাধারণ মানুষ। প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। চট্টগ্রাম মহানগরীতে শুক্রবার সকাল 6টা থেকে পণ্য পরিবহন ও গণপরিবহন ধর্মঘট চলছে। ফলে ভোগান্তিতে পড়েছেন কর্মস্থলে বের হওয়া মানুষ। দ্বিগুণ ভাড়া দিয়ে রিকশা কিংবা সিএনজিতে করে কর্মস্থলে যেতে হচ্ছে অনেকের। তেলের দাম বৃদ্ধি হচ্ছে, আমাদের গাড়ি ভাড়া বৃদ্ধি হবে, যখন গাড়ি ভাড়া বৃদ্ধি হবে, যখন মালের নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বৃদ্ধি হবে, সবকিছু মিলিয়ে জনগণের উপরে মূল্য সাবারটা হবে। কেন নেত্রী দেশে যাওয়ার পর, প্রধানমন্ত্রী দেশে যাওয়ার পর রাতের আধারে তেলের দাম বৃদ্ধি হলো? আজকে আমার চাকরির ইন্টারভিউ ছিল, তো সকাল 6টায় দাঁড়িয়েছিলাম গাড়ির জন্য, হঠাৎ শুনি ধর্মঘট।
রাজশাহী শহরে সব রুটে বাস চলাচল বন্ধ রয়েছে। বাস চলাচল বন্ধে বিপাকে যাত্রীরা। অনেকে পায়ে হেঁটে গন্তব্যের উদ্দেশ্যে যাচ্ছেন। বাড়তি চাপ রেল স্টেশনে। আমরা এই সাধারণ জনগণ আমরা আজকে সবার কাছে জিম্মি হয়ে রইলাম। আমরা আমাদের প্রয়োজনীয় কাজ করতে পারি না। আমরা যেই হই না কেন জনগণের ঊর্ধ্বে আমরা নয়। এখন যে তেলের দামটা যদি না কমাই তাহলে আমাদেরকে ভাড়া বৃদ্ধি করতে হবে, কিন্তু আমরা ভাড়া বৃদ্ধির পক্ষে না। জনসাধারণকে নিয়ে আমাদের কিন্তু ব্যবসা। বাস ট্রাক সহ সকল ধরনের পরিবহন বন্ধ থাকায় খুলনার কেন্দ্রীয় বাস টার্মিনালগুলো থেকে দূরপাল্লার কোনো যানবাহন ছেড়ে যায়নি। ধর্মঘটের কারণে বরিশাল ঢাকা রুট সহ জেলার অভ্যন্তরীণ ও দূরপাল্লার সড়ক পথের বাস, কোচ, মাইক্রোবাস, ট্রাক, কাভার্ড ভ্যান সহ সব ধরনের যানবাহন চলাচল বন্ধ। চরম দুর্ভোগে যাত্রীরা। পণ্য পরিবহন বন্ধ থাকায় বরিশালের হাটবাজারে এরই মধ্যে বাড়তে শুরু করেছে নিত্য প্রয়োজনীয় জিনিস ও কাঁচামালের দাম। সিলেটে বাস টার্মিনাল থেকে ছেড়ে যায়নি দূরপাল্লার কোনো বাস। রাস্তায় কিছু সিএনজি অটোরিকশা ও ব্যক্তিগত গাড়ির পাশাপাশি রিকশা চলাচল করতে দেখা গেছে। জ্বালানি তেলের মূল্য না কমানো হলে কঠোর কর্মসূচির ঘোষণা দিয়েছে সিলেট সড়ক পরিবহন মালিক সমিতি। হঠাৎ বর্তমানে সরকার তেলের দাম বাড়াইছে, আমাদের মালিক শ্রমিকের সাথে কোনো কথাবার্তা আলাপ না করিয়া। রংপুরে নগরীর কেন্দ্রীয় বাস টার্মিনাল ও ঢাকা বাস স্ট্যান্ড থেকে অনেক যাত্রীরা বাস স্ট্যান্ডে এসে কর্মস্থল কিংবা গন্তব্যে ফিরতে না পেরে বাড়ি ফিরেছেন। নগরীর আরকি রোডের ট্রাক স্ট্যান্ড থেকেও ছেড়ে যায়নি কোনো ট্রাক, কাভার্ড ভ্যান। আমি দেখুন একটা ট্যাক্সি করে যাব, এই ইনকাম সোর্স তো আমার থেকে নেই। আমাকে 200-500 টাকা খরচ করে যাওয়া সম্ভব না, আমাকে আবার ওয়াপাস যেতে হবে বাসায়। এভাবে হরতাল করে জনগণকে কষ্ট দেওয়া আর দুঃখজনক। আমরা এটা কোনো রকম মেনে নিতে পারি না। জ্বালানি তেলের মূল্য বাড়ানোর প্রতিবাদে ময়মনসিংহেও চলছে পরিবহন মালিক শ্রমিকদের ডাকা পরিবহন ধর্মঘট। নগরীর মাছকান্দা আন্তজেলা বাস স্ট্যান্ড, পাট গুদাম ও টাঙ্গাইল বাস স্ট্যান্ড থেকে কোনো ধরনের গাড়ি গন্তব্যে ছেড়ে যায়নি। এদিকে ধর্মঘটের প্রতিবাদে সাভারের ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করেন ঢাকার 7 কলেজে ভর্তিচ্ছুক শিক্ষার্থীরা। তাদের সাথে যোগ দেন সরকারি চাকরির পরীক্ষায় অংশগ্রহণকারীরাও। ঝালকাঠি, সাতক্ষীরা, চুয়াডাঙ্গা, পটুয়াখালী, বান্দরবান, সিরাজগঞ্জ, কুমিল্লা, নাটোর, মানিকগঞ্জ সহ দেশের বিভিন্ন জায়গায় চলছে পরিবহন ধর্মঘট। নাজনীন আক্তার, বাংলাভিশন নিউজ ডেস্ক। ডিজেল ও কেরোসিনের মূল্য বৃদ্ধির প্রতিবাদে পরিবহন মালিক শ্রমিকদের ডাকা ধর্মঘট প্রত্যাহারের আহ্বান জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। পরীক্ষার্থী ও জনগণের দুর্ভোগের বিষয়টি বিবেচনায় নিয়ে এই ধর্মঘট প্রত্যাহারের আহ্বান জানান তিনি। সকালে তার সরকারি বাসভবনে নিয়মিত ব্রিফিংয়ে এই আহ্বান জানান মন্ত্রী। রোববার বিআরটি এর ভাড়া পুনর্নির্ধারণ কমিটির বৈঠক অনুষ্ঠিত হবে জানিয়ে সেতুমন্ত্রী বলেন, সেখানে সংশ্লিষ্ট স্টেক হোল্ডারদের সাথে আলাপ আলোচনা করে বাস্তব ভিত্তিক মূল্য সমন্বয়ের মাধ্যমে জনগণের ওপর বাড়তি চাপ সহনীয় পর্যায়ে রাখার চেষ্টা করা হবে। বঙ্গবন্ধু সেতু ও মুক্তারপুর সেতুর টোল বৃদ্ধি প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, ব্যবস্থাপনা ও রক্ষণাবেক্ষণের খরচ বৃদ্ধির কারণে অনুমোদিত যানবাহনের শ্রেণীবিন্যাস এবং টোল বাড়ানো হয়েছে। ডিজেল ও কেরোসিনের মূল্যবৃদ্ধির প্রেক্ষিতে পরিবহন মালিক শ্রমিকরা আজ থেকে পরিবহন ধর্মঘটে যে ডাক দিয়েছেন, পরীক্ষার্থী ও জনগণের দুর্ভোগের বিষয়টি বিবেচনায় নিয়ে তাদেরকে ধর্মঘট প্রত্যাহারের জন্য আমি আহ্বান জানাচ্ছি। আগামী রোববার বিআরটি এর ভাড়া পুনর্নির্ধারণ কমিটির বৈঠক অনুষ্ঠিত হবে। সেখানে সংশ্লিষ্ট স্টেক হোল্ডারদের সাথে আলাপ আলোচনা করে বাস্তবভিত্তিক মূল্য সমন্বয়ের মাধ্যমে জনগণের উপর বাড়তি চাপ সহনীয় পর্যায়ে রাখার চেষ্টা করা হবে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সরকার দায়িত্ব জ্ঞানহীনভাবে জ্বালানি তেলের দাম বাড়িয়েছে। এতে করে সব জিনিসের দাম বেড়ে যাবে বলে আশঙ্কা তার। আর দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, লুটপাট করে টাকা পাচার করতেই জ্বালানি তেলের দাম বাড়ানো হচ্ছে। রাজধানীতে আলাদা অনুষ্ঠানে তারা এসব কথা বলেন। এই সরকার কতটা দায়িত্ব জ্ঞানহীন হলে, কতটা জনগণের সঙ্গে সম্পূর্ণহীন হলে যে তারা এই ধরনের একটা অমানবিক একটা সিদ্ধান্ত নিতে পারেন। বাংলাদেশে ডিজেল আর কেরোসিনের দাম বাড়ানো হচ্ছে, পার্শ্ববর্তী ভারতে 5 টাকা করে কমিয়ে দেওয়া হয়েছে। 15 টাকা, আপনি চিন্তা করতে পেরেছেন? 15 টাকার দাম বাড়ানো হয়েছে।
এই টাকা তো বাংলাদেশের মানুষের পকেট থেকে যাবে, বাংলাদেশের মানুষ তার পকেট থেকে এটাকে দিতে হবে, এবং এই টাকা আবার রাষ্ট্রীয় কোষাগার থেকে তারা লুটপাটের ব্যবস্থা করেছে, এবং কোনো টাকা দেশে থাকছে না, সব টাকা বিদেশে চলে যাচ্ছে। তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেছেন, দেশে ডিজেলের মূল্য প্রতিবেশী দেশের চেয়ে কম। এ নিয়ে বিভ্রান্তির অবকাশ নেই। মিন্টো রোডে সরকারি বাসভবনে ব্রিফিংয়ে তিনি আরও বলেন, জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির অজুহাতে অন্য পণ্যের যেন মূল্য বৃদ্ধি না ঘটে, সেদিকে সবার দৃষ্টি রাখতে হবে, অন্যথায় কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন তিনি। গত এক বছরেই 1147 কোটি টাকা ভর্তুকি দিতে হয়েছে, এবং যেহেতু পার্শ্ববর্তী দেশে এই জ্বালানি তেলের মূল্য অনেক কম এবং পাচারও হয়ে যাচ্ছে, এটি থেকে পরিত্রাণ পাওয়ার জন্যই সরকার দাম বাড়িয়েছে। এটি নিয়ে কোনো বিভ্রান্তি ছড়ানোর কোনো সুযোগ নেই। সবাইকে অনুরোধ জানাবো এই ব্যাপারে কোনো বিভ্রান্তি না ছড়ানোর জন্য, এবং এটার অজুহাতে পণ্যের মূল্য বৃদ্ধি করার একটি সুযোগ হিসাবে কেউ যেন ব্যবহার না করে। নানা ভোগান্তি অতিক্রম করে পরিবহন ধর্মঘটের দিনে শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধিভুক্ত 7 কলেজের ভর্তি পরীক্ষা সহ বিভিন্ন নিয়োগ পরীক্ষায় অংশ নিয়েছেন শিক্ষার্থীরা। যানবাহন না পেয়ে কেউ কেউ হেঁটে এসেছেন পরীক্ষা কেন্দ্রে, আবার অনেকেই গুনতে হয়েছে কয়েক গুণ বেশি ভাড়া। ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধিভুক্ত 7 কলেজের ক ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয় শুক্রবার। একদিকে পরিবহন ধর্মঘট, অন্যদিকে পরীক্ষা, তাই দেশের বিভিন্ন প্রান্ত থেকে ঢাকায় আসা শিক্ষার্থী অভিভাবকরা পড়েছেন ব্যাপক ভোগান্তিতে। গাড়ি যে এই অবস্থা আমরা জানতাম না, বুঝছেন, অনেক হয়রান হয়েছে। 10 টাকা দেন, আমরা 50 টাকা আসছি, 100 টাকা ভাড়া দা, 500 টাকা আসছি। এই যে পরিবহন একটা ধর্মঘট, মানুষের সিরিয়াস একটা ভোগান্তি। এই যে বিভিন্ন দূর দূরান্ত থেকে আইতেছে, 50 টাকার ভাড়া 100 টাকা, 100 টাকার ভাড়া 500 টাকা। ছেলেরা টাইম মতো পরীক্ষা দিতে আসতে পারতেছে না, এই যে সরকার কি করলো। একটা স্টুডেন্ট আসলো প্রায় 10:40 বাজে, 10টা এক্সাম শুরু, 10:40 বেজে গেছে তার আসতে। শুক্রবার সকালে ঢাকা কলেজ কেন্দ্র ঘুরে দেখেন উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ আক্তারুজ্জামান। পরীক্ষার পরিবেশ নিয়ে সন্তোষ জানান তিনি। বলেন, কিছুটা দুর্ভোগ হলেও শিক্ষার্থীরা সব সময় প্রতিকূলতা জয় করে সামনের দিকে এগিয়ে চলে। পরিস্থিতি যেন শিক্ষার্থীদের অনুকূলে থাকে সেটি প্রত্যাশা করব, যেন জনদুর্ভোগ, জনভোগান্তি সেগুলো প্রলম্বিত না হয়, সেগুলো যেন না থাকে, সেটি হলে আমাদের এদের আরও সুন্দরভাবে এই পরীক্ষাগুলো পরিচালিত হবে। শুধু বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষাই নয়, রাজধানীর বিভিন্ন কেন্দ্রে অনুষ্ঠিত হয়েছে অন্তত 26টি নিয়োগ পরীক্ষা। পরিবহন ধর্মঘটের কারণে ঢাকা পৌঁছতে পোহাতে হয়েছে সীমাহীন ভোগান্তি। সকালে বেরিয়েছি শনিয়াখা থেকে, মিরপুর 2-এ গেছি। মিরপুর 2-এর থেকে কোনো সিএনজি এবং কোনো গাড়ি পাই নাই, ফুল 1.5 ঘন্টা হেঁটে এই কেন্দ্রে আমি পৌঁছলাম এইমাত্র। যারা বেকার তারা সিএনজি দিয়ে বা রিক্সায় করে তারা 5 টাকা যেখানে বাস ভাড়া দিত সেখানে আজকে 20 টাকা 50 টাকা দিতে হচ্ছে। সব থেকে বড় প্রশ্ন হচ্ছে, মাননীয় প্রধানমন্ত্রী দেশে নাই, জ্বালানি প্রতিমন্ত্রী দেশে নাই, কাদের সাথে আলোচনা করে বা কিভাবে এই সিদ্ধান্তটা নেওয়া হলো। যেখানে 40 টাকা ভাড়া দিয়ে আসতে পারতাম, ওইখানে আমি 300 টাকা ভাড়া দিয়ে এখানে আসছি পরীক্ষা দিতে। ডিজেলের দাম কমানোর পাশাপাশি সমস্যা সমাধানে সরকার এবং পরিবহন সংশ্লিষ্টরা দ্রুত উদ্যোগ নেবে, এমন প্রত্যাশা সাধারণ মানুষের। মুহিবুল্লাহ মুহিব, বাংলা ভিশন, ঢাকা। জ্বালানি তেলের দাম বাড়ার প্রভাব পড়েছে রাজধানীর বাজারগুলোতে। পর্যাপ্ত সরবরাহ সত্ত্বেও বেড়েছে সব ধরনের সবজির দাম। ভোজ্য তেলের দাম 1 সপ্তাহের ব্যবধানে বেড়েছে আরও 8 টাকা। তবে নতুন করে বাড়েনি চালের দাম। নিত্যপণ্যের বাজার আগে থেকেই চড়া। দ্রব্যমূল্যে গত কয়েক মাস ধরেই নাভিশ্বাস সাধারণ মানুষের। গোদের উপর বিস্ফোড়া হিসেবে যুক্ত হয়েছে হঠাৎ করে বেড়ে যাওয়া জ্বালানি তেলের দাম। একদিনের ব্যবধানেই এর প্রভাব পড়তে শুরু করেছে রাজধানীর বাজারগুলোয়। পর্যাপ্ত সবজির সরবরাহ বাজারে, সয়লাভ শীতের আগাম সবজিতেও, কিন্তু এসব সাধারণ মানুষের নাগালের বাইরে। একদিনের ব্যবধানেই বেশিরভাগ সবজিতে দাম বেড়েছে 5 থেকে 10 টাকা। ওস্তা 80, 70, পাতাকপি 60 বেশি 50। গতকাল আজকে একটু 5 টাকা 6 টাকা বেশি আর কি মালের দাম। এরা এদের জিজ্ঞেস করলে আমার আনতে কেরিং খরচ বেশি হয়ে যায়। যে তো সবজি কিনবেন সেই জিনিসটাই আপনার 80 টাকা, তাহলে কি থাকা যাবে ঢাকা শহরে এইভাবে? সয়াবিন তেলের বাজার এমনিতে ঊর্ধ্বমুখী।
নতুন অস্বস্তির খবর হলো লিটার প্রতি আরও 8 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 160 টাকায়। আন্তর্জাতিক বাজারে দাম বাড়ার অজুহাত বিক্রেতাদের। এটা কোম্পানি বলতেছে নাকি আন্তর্জাতিক বাজারে দাম বেশি। দ্রব্যমূল্যের বৃদ্ধি কেন হচ্ছে যদি একটু পর্যবেক্ষণ করতো তাহলে ভালো হতো আর কি, সাধারণ মানুষের জন্য খুব ভালো হতো। বিশ্ব বাজারে যখন তেলের দাম কমে গেল তখন তার দাম কমে নাই। তবে নতুন করে বাড়েনি চালের দাম। বিয়ার 28 চাল 50, মিনিকেট 60 ও নাদিরশাল চাল কেজি প্রতি দাম 65 থেকে 68 টাকা। খাল বিলের পানি কমতে থাকায় কার্তিক অগ্রহায়ণ মাসে মাছের যোগান থাকে পর্যাপ্ত। বাজারেও দেখা মিলল হরেক রকমের স্বাদু পানির মাছ। তবে রুই কাতলা ছাড়া আর সব মাছেরই বাড়তি দাম। রুই মাছ, কাতল মাছ, এটা যত চাষের মাছ ছিল ওর দাম কমে গেছে। আগে আপনার 300 টাকা ছিল 2 কেজি মাছ, এখন 280 270 টাকা। আগের তুলনায় আরেকটু কম হইলে আর একটু ভালো হতো আর কি, কারণ এখন তো সিজন। ব্রয়লার মুরগির দাম কমেছে কিছুটা। বাজার ভেদে বিক্রি হচ্ছে 165 থেকে 170 টাকা। মাইনুল শোভন, বাংলা ভিশন, ঢাকা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ওপর গোয়েন্দা সংস্থার প্রকাশিত গোপন দলিল বাংলাদেশের রাজনীতি ও ইতিহাস গবেষকদের জন্য অমূল্য সম্পদ। ভাষা আন্দোলন থেকে দেশের স্বাধীনতায় বঙ্গবন্ধুর অবদান পাওয়া যাবে নতুন দলিলে। লন্ডনে বঙ্গবন্ধুর ওপর লেখা বইয়ের আন্তর্জাতিক প্রকাশনার মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি মন্তব্য করেন। বলেন, বঙ্গবন্ধুকে নিয়ে অনেক মিথ্যাচার হলেও সত্য চাপা দিয়ে রাখা যায়নি। ইতিহাস বিকৃতির দিন শেষ হয়েছে। বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ উপলক্ষে লন্ডনের স্থানীয় একটি হোটেলে আয়োজিত অনুষ্ঠানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে তৎকালীন পাকিস্তানি গোয়েন্দা সংস্থার গোপন দলিলের আন্তর্জাতিক প্রকাশনা সিক্রেট ডকুমেন্টস অব ইন্টেলিজেন্স ব্রাঞ্চ ওয়ান ফাদার অব দ্য নেশন বাংলাদেশের মোড়ক উন্মোচন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শেখ হাসিনা বলেন, শেখ মুজিব থেকে জাতির পিতা হয়ে ওঠার ঘটনাবলীর ও একটি স্বাধীন দেশের জন্মের ঐতিহাসিক দলিলের সংকলন এই প্রকাশনা। এর মধ্য দিয়ে দেশ বিরোধীরা আর ইতিহাস বিকৃত করতে পারবে না। পৃথিবীর কোনো দেশে পাবেন না যে এগেইনস্ট এনি লিডার, একজন নেতার বিরুদ্ধে তার দেশের গোয়েন্দা সংস্থা কি রিপোর্ট দিয়েছে সেটা কোনোদিন কেউ পাবলিশ করবে নিজেরা উদ্যোগী হয়ে, এটা হয় না। আমি করছি কী কারণে? আমার বাবার নাম ইতিহাস থেকে মুছে ফেলা হয়েছিল। 7ই মার্চের ভাষণ ব্যান্ড, তার ফটো ব্যান্ড, ওনার বক্তৃতা ব্যান্ড, এমনকি যে স্লোগান দিয়ে আমাদের স্বাধীনতা সেটাও ব্যান্ড বাংলাদেশে। আফটার 75 দ্যাট ওয়াজ দ্য সিনারিও, যে দে ব্যান্ড এভরিথিং। অন্তত বলতে পারি যে এটা বের হওয়ার পর থেকে আর ইতিহাস বিকৃতি কেউ করতে পারেনি, করতে পারবে না। বঙ্গবন্ধু ও তার পরিবারের প্রতি পাকিস্তানি গোয়েন্দা সংস্থার নজরদারির সময়ের দলিল ও রেকর্ড সংগ্রহ করার বিভিন্ন ঘটনা উল্লেখ রয়েছে বইটিতে। প্রধানমন্ত্রী বলেন, শুধু বঙ্গবন্ধু সম্পর্কে নয়, এই প্রকাশনা বাংলাদেশের ইতিহাসের জন্য খুবই গুরুত্বপূর্ণ। I think this is the only one speech in this world. And time and again, still it is anybody when they listen, it is something inspiring to people. For research, that's what we want. So people should go through it, research on it. পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধু অ্যান্ড ব্রিটেন এ সেন্টেনারি কালেকশন শিরোনামের শিল্পকর্ম প্রদর্শনী ঘুরে দেখেন। সৈয়দ আব্দুল মুহিত, বাংলা ভিশন, ঢাকা। সাদেক হোসেন খোকা শুধু বিএনপির নেতা ছিলেন না, তিনি সকলের নেতা ছিলেন। তার কাছে গিয়ে উপকার পাননি এমন মানুষ খুঁজে পাওয়া যাবে না। গেরিলা যোদ্ধা সাদেক হোসেন খোকার দ্বিতীয় মৃত্যুবার্ষিকীর আলোচনায় এসব কথা বলেন তার সহযোদ্ধা রাজনৈতিক নেতারা। তারা বলেন, আন্দোলন সংগ্রামে কোনো দিন পিছু হটেননি বিএনপির এক সময়ের ঢাকার অভিভাবক। দেশ অথবা বিএনপির জাতীয় রাজনীতিতে তার অবদান ছিল, এটা সবার জানা। তবে ঢাকা মহানগরে সাদেক হোসেন খোকা যে কতটা অপরিহার্য একটি নাম, তা উঠে আসলো প্রয়াত এই নেতার সহযোদ্ধাদের কথায়। সাদেক হোসেন খোকা যখন মেয়র ছিলেন, আজকের আওয়ামী লীগের অনেকের এমপি হয়েছেন যারা সে সময় কাউন্সিলর ছিলেন, কেউ কোনোদিন কোনো কমপ্লেন করতে পারবে না যে তাদের প্রতি কোনো বিরূপ আচরণ সাদেক হোসেন খোকা করেছেন। ঠিক তেমনিভাবে আজকে বিরোধী দলের অনেক নেতা আছেন, দুঃসময়ে যখন সাদেক হোসেন খোকার কাছে এসেছেন,
তার দ্বারা উপকৃত হন নাই এমন কেউ বলতে পারবে না। আপনারা খেয়াল করে দেখবেন, আন্দোলনে, মিছিলে, মিটিংয়ে সাদেক হোসেন খোকা এবং আমি কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করেছি। আমাদের মধ্যে কোনো শত্রুতা হয় নাই, দ্বিধাদ্বন্দ্ব হয় নাই, মারামারিও হয় নাই, কেউ বলতে পারবেন না। সাদেক হোসেন খোকা যখন নেতৃত্ব দিয়ে মিছিল করতেন, পুলিশের আক্রমণ বা কোনো প্ররোচনায় পিছনে যেতেন না, সামনে থেকে তিনি গুলি খেয়েছেন, বুকে নিজের চেহারার মধ্যে গুলি ধারণ করেছেন। এই ছবি দেশ বিদেশে সকলে দেখেছে। সাদেক হোসেন খোকার দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ যৌথভাবে আয়োজন করে আলোচনা সভার। বাবার সহকর্মী সহযোদ্ধাদের সামনে ছেলে ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন তুলে ধরেন সাদেক হোসেন খোকার শেষ দিনগুলির কিছুটা। ওনার পাসপোর্ট যখন মেয়াদ উত্তীর্ণ হয়ে যায়, উনি বাংলাদেশ এম্বাসি এবং কনসুলেটে পাসপোর্টের আবেদন করেছিলেন, সেটির আজ পর্যন্ত আমরা হদিস পাই নাই। তবে হ্যাঁ, উনি যখন মৃত্যুর একদম শয্যার শেষ দিকে, তখন তারা যখন জেনে গিয়েছে মৃত্যু অবধারিত, তখন ওনার লাশ পাঠানোর জন্য যে কাগজপত্র লাগে সেগুলা প্রস্তুত করা ছিল। হাই কনসুলেটে গেলাম, তখন আব্বা শেষ নিঃশ্বাস নিচ্ছেন, বলে উনি তো এখনো আসেন, আপনি শনিবার দিন আসেন। শুক্রবার দিন ছিল, বলে শনিবার দিন আসেন, মানে পুরাপুরি যাক, তারপরে আপনার কাগজপত্র দিয়ে আমরা পাঠাই দেব। আমার বাবা প্রায় একটা কথা বলতেন, আমার প্রিয় অভিভাবক জনাব আব্দুল সালাম, উনি ওনার সামনে বহুবার বলেছেন যে আমার মনে হয় বাক্সে করে বাংলাদেশে ফেরত যেতে হবে, এবং শেষমেশ সেটি হয়েছে, উনি বাক্সে করে বাংলাদেশে ফেরত এসেছেন। একসাথে নানা কর্মসূচিতে সাদেক হোসেন খোকার সাথে নেতৃত্ব দেয়া বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও আজ বড় শূন্যতা অনুভব করছেন। যে আমাদের আজকে সেই সময় এসেছে যখন আমাদের সাদেক হোসেন খোকা সাহেবের মতো সবাইকে এক একজন সাদেক হোসেন খোকা হয়ে তৈরি হতে হবে। বন্ধুগণ, সাদেক হোসেন খোকা একজন নিঃসন্দেহে বর্তমান সমাজের জন্য একটা ব্যতিক্রমী একজন রাজনৈতিক নেতা। যে কথাটা অনেকেই বলেছেন যে তিনি শুধু বিএনপির নেতা ছিলেন না, তিনি ছিলেন একটা সর্বজনীন নেতা। এই ঢাকা সিটিতে যারা মেয়র ছিলেন, যখন তার কাছে সহযোগিতা পান নাই এমন কোনো রাজনৈতিক দল নাই, এমন কোনো ব্যক্তি নাই যারাই তার কাছে সহযোগিতা পেয়েছে। দেশের স্বাধীনতা, গণতন্ত্র ও উন্নয়নে সাদেক হোসেন খোকার অবদান অনুসরণ করতে নতুনদের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির সিনিয়র নেতারা। মিরাজ হোসেন গাজী, বাংলা ভিশন, ঢাকা। মনোনয়ন পেলেই পাশ এমন মনোভাব আর নির্বাচনী ব্যবস্থা ভেঙে পড়ায় স্থানীয় সরকার নির্বাচনে সংঘাত সহিংসতা বাড়ছে মনে করেন বিশিষ্টজনেরা। বিরোধী দল নির্বাচনে না যাওয়া এবং শাসক দলের তৃণমূলে বিভেদের কারণে সহিংসতা বেশি হচ্ছে মত দিয়ে তারা বলেন এর দায় আওয়ামী লীগকেই নিতে হবে। 5 ধাপে অনুষ্ঠিত হচ্ছে দেশের 4,500-এরও বেশি ইউনিয়ন পরিষদ নির্বাচন। ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে প্রতিদিনই বিভিন্ন স্থানে ঘটছে সংঘাত সহিংসতার ঘটনা। আভ্যন্তরীণ দলীয় কোন্দলে নিহত হয়েছেন 10 জনেরও বেশি মানুষ, যাদের বেশিরভাগই ক্ষমতাসীন আওয়ামী লীগের। বিশ্লেষকরা বলছেন বিরোধী দল নির্বাচনে না যাওয়া এবং শাসক দলের তৃণমূলে বিভেদের কারণেই সংঘাত সহিংসতা বেশি হচ্ছে। এখন যে আমরা সংঘাত দেখছি, সংঘাত হচ্ছে একটি দলের যারা আছেন তাদের মধ্যে সংঘাত, যেহেতু বিরোধী দল নির্বাচনে নাই। তো এই সংঘাতের দায় কিন্তু শাসক দলের, কারণ তাদের মধ্যেই সংঘাতটা হচ্ছে এবং মৃত্যু হচ্ছে। সুতরাং এই দায়ের ইয়েটা শাসক দল আওয়ামী লীগ এড়াতে পারবে না, কারণ আওয়ামী লীগকে তাদের দলের মধ্যে শৃঙ্খলা আনতে হবে। এবং দ্বিতীয় যেটা হচ্ছে যে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং এই সংঘাত, সেটা তো রাষ্ট্রকে বন্ধ করতে হবে। রাষ্ট্র পরিচালনা করছে আওয়ামী লীগ, সুতরাং ওই দায়ও আওয়ামী লীগের। আওয়ামী লীগের দুইটা দায়, তার দল সামলাতে পারছে না এটা একটা দায়, এবং নির্বাচন ভালো হচ্ছে না এটাও তাদের দায়। নির্বাচনে আমার লক্ষ্য কী? আমার লক্ষ্য যদি হয় আমি যেন তেন প্রকারণে নির্বাচনে জিতবো, এবং নির্বাচনে জেতার পরে আমি লুটপাট করব, দুর্নীতি করব, অন্যান্য কারণ যদি আমার উদ্দেশ্য হয়, তাহলে প্রতীক আমার যাই হোক আমি সংঘাতে লিপ্ত হব, কারণ আমার ওটা চাই যে আমাকে হতেই হবে। এরকম একটা ইয়া থেকে, উদ্দেশ্য থেকে এই সংঘাতগুলো হচ্ছে। এটা তো নির্বাচন নয়, এটা হলো প্রহসন।
এটা কিছু অনুষ্ঠান আর আনুষ্ঠানিকতা হচ্ছে। অনেক ক্ষেত্রেই যে যারাই ক্ষমতাসীন দলের মনোনয়ন পাবে তারাই জিতে আসবে, তো এটা নির্বাচনের কোনো প্রভাব না। স্থানীয় সরকার নির্বাচনে নির্বাচন কমিশনের নিয়ন্ত্রণ কতটা আছে তা নিয়েও প্রশ্ন তোলেন বিশিষ্টজনেরা। নির্বাচন চলাকালে, নির্বাচন শুরু হওয়ার পরে, মানে নির্বাচন যখন ঘোষণা হয় সেদিন থেকে নির্বাচন ফলাফল ঘোষণা পর্যন্ত তাদের হাতে অনেক ক্ষমতা আছে। তারা যে কোনো বিশৃঙ্খলার জন্য, যে কোনো অন্যায়ের জন্য নির্বাচনের ব্যাপারে ব্যবস্থা নিতে পারেন, কিন্তু আমাদের নির্বাচন কমিশন এই ধরনের ব্যবস্থা কখনোই নেয় নেই, যার কারণে এই পুরো ব্যবস্থাটা ভেঙে এখন আমরা খাদের কিনারে দাঁড়িয়ে আছি। নির্বাচন কমিশন নির্বাচনে চলে গিয়েছে এবং এটা তাদের বস্তুত তারাই দায়ী। যদি নির্বাচন কমিশন থাকতো তাহলে তো তারা কোনো ব্যবস্থা নিত। এই যে অন্যায় হচ্ছে, তারা যারা অন্যায় করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিত, কিংবা তারা নির্বাচন বন্ধ করে দিত। আর নির্বাচন বন্ধ যদি না করা যায়, নির্বাচনের পরে যেমন নির্বাচনের দিনে সহিংসতা হচ্ছে, নির্বাচনের দিনে বাড়াবাড়ি হচ্ছে, তখন তারা তদন্ত সাপেক্ষে নির্বাচন বাতিল করতে পারে। তো তাদেরকে তো কিছুই করতে দেখি না। তারা তো নির্বাচন সুষ্ঠু করতে নির্বাচন কমিশনের ক্ষমতা প্রয়োগ এবং আইন শৃঙ্খলা বাহিনীকে কঠোর হবার পরামর্শ দিয়েছেন বিশিষ্টজনেরা। জাহাঙ্গীর আকন্দ, বাংলা ভিশন, ঢাকা। এদিকে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রার্থী অথবা কমিশনের কেউ আইন ভাঙলে ছাড় না দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন নির্বাচন কমিশনার মোহাম্মদ রফিকুল ইসলাম। তিনি বলেন, সহিংসতায় আর কোনো মায়ের বুক যেন খালি না হয়। শুক্রবার সকালে নারায়ণগঞ্জে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সাথে মত বিনিময়ের সময় তিনি এসব কথা বলেন। আপনারা হন অথবা আমার নিজের কর্মকর্তারা হোক, আইনের বাইরে কেউ থাকবে না। আপনাদের কাছে একটাই অনুরোধ, আপনারা দয়া করে আপনারা নিজেরা কোনো আইন ভঙ্গ করার চেষ্টা করবেন না, আইনকে হাতে তুলে নেবেন না। আপনাদের এই পার্শ্ববর্তী জেলায় চারটা মায়ের বুক খালি হয়েছে। এ ধরনের ঘটনা যদি ঘটে, আমার চাইতে আর কেউ ক্রুয়েল হবে না। আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও 14 দলের সমন্বয়ক আমির হোসেন আমু বলেছেন, জাতীয় 4 নীতির বিরোধিতাকারীরাই সংবিধান পরিবর্তনের কথা বলছে। জেল হত্যা দিবস উপলক্ষে ভার্চুয়াল আলোচনায় জাসদ সভাপতি হাসানুল হক ইনু বলেন, বাংলাদেশে আর অস্বাভাবিক সরকার প্রতিষ্ঠার চক্রান্ত হতে দেয়া হবে না। জঙ্গি, ধর্মান্ধ, জামাত শিবির চক্র এবং তাদের রাজনৈতিক পার্টনার বিএনপি এখনো সক্রিয়। এখনো তারা দফায় দফায় বাংলাদেশের অস্তিত্বকে আঘাত করে, আক্রমণ করে, 4 নীতিকে ধ্বংস করার পরিকল্পনা করে, অস্বাভাবিক সরকার প্রতিষ্ঠার চক্রান্ত করে। সংবিধান পরিবর্তন করতে চান একটিমাত্র কারণে, 72-এর সংবিধান ছুঁড়ে ফেলে দিতে চান। যারা জাতীয় 4 মূলনীতি ছুঁড়ে ফেলে দিয়েছিলেন, বঙ্গবন্ধু হত্যা, জাতীয় 4 নেতার হত্যার মাধ্যমে, তারা আজকে ওই অবস্থায় ফিরে যেতে চান বলেই তারা সংবিধান পরিবর্তন করার কথা বলে। তাই এই দিকে আমাদের সবাই সতর্কতার সাথে দৃষ্টি রেখে এই কথাগুলির উত্তর দিতে হবে। যার যার প্ল্যাটফর্ম থেকে। দেশে করোনায় মৃত্যু আবার কমেছে। সর্বশেষ হিসেবে মৃত্যু হয়েছে আরও 3 জনের। এ নিয়ে দেশে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে 27,890 জনে। এর আগে বৃহস্পতিবার মৃত্যু হয় 7 জনের। নতুন করে করোনা শনাক্ত হয়েছে 196 জনের। মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে 15,70,681 জনে। শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে জানানো হয়, একদিনে সুস্থ হয়েছেন 178 জন। মোট সুস্থ হয়েছেন 15,34,478 জন। নতুন শনাক্তের হার 1.12 আর মৃত্যু হার 1.78%। বীর মুক্তিযোদ্ধা ও অবিভক্ত ঢাকার সাবেক মেয়র মরহুম সাদেক হোসেন খোকার দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে নিউ ইয়র্কে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এটি আয়োজন করে যুক্তরাষ্ট্রের সাদেক হোসেন খোকা স্মৃতি সংসদ। দোয়া মাহফিল পরিচালনা করেন জ্যাকসন হাইটসের ইসলামিক সেন্টারের খাতিব মৌলানা আবু সাদেক। এতে উপস্থিত ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা, বিশিষ্ট রাজনীতিবিদ মিজানুর রহমান ভূঁইয়া মিল্টন, ডক্টর ইফতেখার আহমেদ বিজয়, সংগঠনের আহ্বায়ক আব্দুস সবুর, সদস্য সচিব মাকসুদ চৌধুরী, যুক্তরাষ্ট্র যুবদলের সাধারণ সম্পাদক আবু সাইদ আহমেদ, সাংবাদিক মনির হায়দার, বাদশাহ হোসেন, ফারুক হোসেন মজুমদার সহ অনেকে। এ সময় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করা হয়। আরও কিছু খবর নিয়ে এবার একটি ডেস্ক রিপোর্ট।
নরসিংদীর শিবপুরে সিবিসি টাইলসের নতুন শোরুম উদ্বোধন করা হয়েছে। প্রধান অতিথি ছিলেন চায়না বাংলা সিরামিক ইন্ডাস্ট্রিজের ব্যবস্থাপনা পরিচালক সাবেক সংসদ সদস্য সিরাজুল ইসলাম মোল্লা। বিশেষ অতিথি ছিলেন প্রতিষ্ঠানটির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ দেলোয়ার হোসেন, হেড অব সেলস অ্যান্ড মার্কেটিং গোবিন্দলাল ঘোষ, সহকারী জেনারেল ম্যানেজার কামাল হোসেন ভুইয়া ও সেলস অ্যান্ড মার্কেটিং এর সহকারী জেনারেল ম্যানেজার মোহাম্মদ জাফর ইকবাল। আগামী ৩ ডিসেম্বর সংযুক্ত আরব আমিরাতের শারজা ক্রিকেট স্টেডিয়ামে হতে যাচ্ছে বাংলাদেশ ইউএই ফ্রেন্ডশিপ ফেস্টিভ্যাল ২০২১ ও দুবাই এক্সপো ২০২০ ট্যুর। রাজধানীর একটি অভিজাত হোটেলে এক সংবাদ সম্মেলনে জানানো হয়, বর্ণাঢ্য অনুষ্ঠানে উভয় দেশের কয়েকজন মন্ত্রীর পাশাপাশি উপস্থিত থাকবেন বাংলাদেশের বেশ কিছু জনপ্রিয় শিল্পী ও তারকারা। আয়োজনে থাকবে ঢাকা টকিজ লিমিটেড, রিয়েল হিরোজ এক্সপো অ্যান্ড কমিউনিকেশনস, মিরর মিডিয়া অ্যান্ড প্রোডাকশন লিমিটেড ও এটিএন এমসিএল। ঢাকা মহানগর দক্ষিণের উদ্যোগে জাতীয় সিরাত সম্মেলন আয়োজন করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। এতে বিশ্বজয়ী হাফেজকারীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ করা হয়। দক্ষিণের সভাপতি মাওলানা মোহাম্মদ ইমতিয়াজ আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি মোহাম্মদ রেজাউল করিম। বিশেষ অতিথি ছিলেন দলের প্রেসিডিয়াম সদস্য প্রিন্সিপাল মাওলানা সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী, মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুস আহমেদ সহ অন্যরা। বাংলা ভিশন নিউজ ডেস্ক। সংবাদ শেষ করব, তার আগে বিআরবি কেবল শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। পরিবহন ধর্মঘটে চরম ভোগান্তি, জ্বালানি তেলের দাম ও ভাড়া সমন্বয়ের দাবি মালিক শ্রমিকদের, রোববার পর্যন্ত ধৈর্য ধরার আহ্বান সরকারের। জ্বালানি তেলের দাম বাড়ানো সরকারের জনবিরোধী সিদ্ধান্ত, লুটপাটই মূল উদ্দেশ্য, অভিযোগ বিএনপি নেতাদের। জ্বালানি তেলের দামের ছুতোয় আরও চড়েছে নিত্যপণ্যের দাম, মাছ সবজি কোনো কিছুরই সরবরাহেই কমতি নেই। আর কেউ ইতিহাস বিকৃত করতে পারবে না আশা প্রধানমন্ত্রীর, লন্ডনে বঙ্গবন্ধুকে নিয়ে লেখা আন্তর্জাতিক প্রকাশনার মোড়ক উন্মোচন। নৌকা প্রতীক পেলেই পাস, এমন মনোভাবে ভেঙে পড়েছে নির্বাচনী ব্যবস্থা, মত বিশিষ্টজনদের। আইন ভাঙলে ছাড় নয়, হুঁশিয়ারি কমিশনের। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ রাত ১টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। এতক্ষণ সাথে থাকবার জন্য ধন্যবাদ সবাইকে।